19 মার্চ 2026 পর্যন্ত যদি আমি হিসাবটা দেই তাহলে 800 মেট্রিক টন আমরা প্রায় বেশি সরবরাহ করেছি। অকটেনের ক্ষেত্রে আমরা 225 মেট্রিক টন বেশি সরবরাহ করেছি। পেট্রোলের ক্ষেত্রে আমরা খানিকটা 29 মেট্রিক টন আমাদের কম সরবরাহ হয়েছে। তারপরে এই তথ্যটা আগের স্লাইডে আবার একটু যাও। এই তথ্যটা এই জন্য শেয়ার করলাম আপনাদেরকে যে 29 তারিখ ইনশাল্লাহ আমরা নেক্সট ডে গুলোতে আমাদের তো আপনাদের সাথে ইনশাল্লাহ হয়তো প্রতিনিয়তই কথা হবে, আমরা চেষ্টা করব। তো আজকে 30টি আমরা আজকে যেটুকু কম্পাইল করতে পেরেছি এটা আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম। তো এইটা খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটা এই কারণে যে আমাদের সাপ্লাই চেইনে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের যে চাহিদা সাধারণত রিসার্চ বলে যে প্রতি বছর হয়তো 3 to 4% চাহিদা বৃদ্ধি পায়। তো সেটা হিসাব করলে আমরা কিন্তু আমাদের সরবরাহ একদম যথার্থ রেখেছি। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এই পরিস্থিতি কেন হচ্ছে বিভিন্ন জায়গায়, এই প্রশ্নগুলো আপনারা হয়তো করবেন, এটার জন্য আমি পরে কথা বলবো ইনশাল্লাহ। কিন্তু আমরা জাস্ট চিত্রটা একটু আপনাদের, কারণ আপনাদের মাধ্যমে আমার আজকে প্রায় 17-18 বছর আমি সচিবালয়ে কাজ করি। আমি সবচাইতে ভালো বন্ধু মনে করি আমাদের জার্নালিস্টদেরকে। আমি চেষ্টা করি যে যত তথ্য আমার কাছে আছে এটা যদি আমরা সাংবাদিকদের দিতে পারি তাহলে জনগণের কাছে মেসেজটা খুব ইতিবাচকভাবে যায়। আমি সেই চেষ্টাটা করি, সবসময় হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি। আমার সাংবাদিক বন্ধুর অভাব নেই মোটামুটি এই সচিবালয়ে। তো এই জন্য আমরা ভেবেছি, অনেক ভেবেই আমরা চিন্তা করেছি যে না, আমাদের এই জিনিসগুলো আসলে জানানো দরকার। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, এটা হওয়ার কোনো কারণ অ্যাজ সাচ আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের কাছে সরবরাহ কিন্তু আমরা অব্যাহত রেখেছি যথাযথভাবে। এনিওয়ে এইটা একটু আপনারা মাথায় রেখে কথা বললে আমরা তোমার জন্য সুবিধা হবে। নেক্সট হচ্ছে আমরা প্রতিটা জেলা আমরা চিন্তা করে দেখেছি যে এইটা মন্ত্রণালয় বা বিপিসির পক্ষে একা এই সংকট সামলানো সম্ভব নয়। সে কারণে আমরা এখানে জেলা প্রশাসনকে ইনক্লুড করেছি। প্রতিদিন সকালবেলা 9:30 থেকে 11টা পর্যন্ত আমি 64 জেলার জেলা প্রশাসক সংযুক্ত থাকেন এবং আমাদের পদ্মা, মেঘনা, যমুনার এমডি সহ বিপিসি সব কর্মকর্তা উপস্থিত থাকেন। আমরা একদম প্রতিটা বিষয়ে আলোচনা করি, আলোচনা করে কোথায় সমস্যা সেটা চিহ্নিত করে ইনস্ট্যান্টলি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় আমরা সেটা সমাধানের চেষ্টা করি। তো এই উদ্দেশ্যে আমরা কিছু ভিজিলেন্স টিম গঠন করেছি। এর আগে আপনারা আমি একটু বলেছি যে খুবই মজুদের একটা টেন্ডেন্সি আমরা সারা দেশে লক্ষ্য করেছি। আপনাদের বিভিন্ন মিডিয়ার তথ্যগুলোতেই আপনারা দেখিয়েছেন এই ইয়েটা। তো এই ভিজিলেন্স টিমটা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বলেছি কি কি তারা করবে। যে যদি কোনো জেলায় জ্বালানি তেলের ডিপো থাকে তাহলে ভিজিলেন্স টিম প্রতিদিন সেটার মজুদ এবং বিতরণ তদারকি করবে। আমরা বলেছি যে জেলার সকল জ্বালানি তেলের গ্রাহকদের পেট্রোল পাম্প ডিলার, এজেন্ট, ডিস্ট্রিবিউটর এবং প্যাক পয়েন্ট ডিলার, ডিরেক্ট কাস্টমার। এখানে একটা বিষয় একটু আপনারা জানেন সম্ভবত, আমি তবু একটু রিপিট করছি। সেটা হচ্ছে আমাদের 4 ধরনের ডিলারশিপ আছে আমাদের মানে বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনার। তো এই 4 ধরনের ডিলার হচ্ছে মূলত ওরা পেট্রোল পাম্প ফিলিং স্টেশনের ওদেরকেও ডিলার বলে, এজেন্টকেও ডিলার বলে, প্যাক পয়েন্ট আছে, আর আছে একটা যারা শিল্প কারখানার জন্য নেয় ওদেরকে বলে ডিরেক্ট ক্লায়েন্ট। তো এইগুলো ঠিক মতো বিক্রয় হচ্ছে কিনা, সরবরাহ হচ্ছে কিনা এটা মনিটর করার জন্য আমরা জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, তারা তদারকি করছে। তারপরে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল মজুতকারীর এবং অতিরিক্ত দামে বিক্রয়কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলেছি। বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচারণা চালানোর জন্য আমরা তাদেরকে বলেছি। তো এই প্রেক্ষাপটে একটা তথ্য এখানে নিচে আপনারা লক্ষ্য করবেন যে এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এই বিভিন্ন অভিযানের মাধ্যমে। তার মধ্যে আমরা একটু ভাগ করে দিয়েছি যে ডিজেলে কতটুকু, অকটেনে কতটুকু এবং পেট্রোলে কতটুকু। এগুলো আসলে বিভিন্ন মিডিয়ায় এসেছে, আমরা সেখান থেকে জাস্ট কম্পাইল করেছি।
তো এক্ষেত্রে আমরা আবার গতকালকেই আমরা সারা দেশের সকল পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার মহোদয় এবং আইজি মহোদয় ছিলেন, তাদের সাথে আমরা সভা করেছি এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যাতে একসাথে সমন্বিতভাবে কাজ করে সেই নির্দেশনা মাননীয় মন্ত্রী দিয়েছেন। আচ্ছা, এর বাইরে আমরা আমাদের মন্ত্রণালয় এবং বিপিসির কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটা, এটা হচ্ছে কি, মনিটরিং টিম করে দিয়েছি। এখানে 22 জন, খুব সম্ভবত 22 জন, তাই না, 22 জন কর্মকর্তাকে আমরা দায়িত্ব দিয়েছি। এনাদেরও কিছু স্পেসিফিক কাজ আছে। আপনারা জানেন যে তেলটা মূলত যখন আমরা ডিজেল তো আমদানি করা হয়, আর পেট্রোল এবং অকটেনের কিছু লোকাল সোর্স আছে, মূলত ইআরএল এর মাধ্যমে আমরা এটা পেয়ে থাকি আর আমাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্টগুলো থেকে পেয়ে থাকি। তো এই সোর্সগুলো ঠিকমতো কাজ করছে কিনা, ডিপোটা ঠিকমতো কাজ করছে কিনা, ফিলিং স্টেশন ঠিকমতো তেলটা পাচ্ছে কিনা, ডিপো থেকে ফিলিং স্টেশনে আসতে মাঝখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো মনিটর করার জন্য আমাদের এই কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা নিয়মিত এই কাজটা করছে। আচ্ছা, এর বাইরে আমাদের মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট আছে এবং সারা দেশে ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছে। এই মোবাইল কোর্টের মাধ্যমে কিছু মামলা হয়েছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে ইতিমধ্যে 16 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, প্রায় 75 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মোট মামলা করা হয়েছে প্রায় 1053টি। আচ্ছা, এদের অধিক্ষেত্র 64টা জেলায়। আচ্ছা, হ্যাঁ, ট্যাগ অফিসারের ইস্যুটা কি আমাদের ওখানে ছিল? আচ্ছা, এটা বোধহয় পরে আছে। আচ্ছা, এখন আমরা চিন্তা করে দেখছি যে এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা তো হচ্ছে বৈশ্বিক সংকট, কিন্তু আমাদের যে লোকাল রিসোর্স আছে এটা আমরা সর্বোচ্চ কিভাবে আমদানিও করলাম, কিন্তু লোকাল কিছু তো প্রবলেম আছে আমাদের, সেইগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করব, মানুষকে কিভাবে আমরা তার মনস্তাত্ত্বিক জগতে আমরা পরিবর্তন আনবো, সেটার জন্য আমরা, এটা তো আসলে ওভারনাইট করা যাবে না, আমরা একটা ফুয়েল পাস করার চিন্তা ভাবনা করছি। এটা দুটো, অনেক জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকরা ইতিমধ্যে তাদের নিজস্ব অধিক্ষেত্রে কিছু কিছু করেছে। যেমন আজকে সকালের মিটিংয়ে আমি দেখেছি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বিশেষ করে মোটরসাইকেলের জন্য একটা পাস ইস্যু করছেন। উনি পাসটা এইরকম, আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলছি। আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি এটা এক্সিকিউট কিভাবে করছো। তারা ইস্যু করবে পাস, প্রথমেই হিটে বাদ পড়ে যাবে যাদের রেজিস্ট্রেশন নাই, তারা আর এই পাসটা পাবে না। আচ্ছা, তাহলে কিন্তু আমার এটা কমে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরে যারা থাকলো তাদেরকে আমরা ফিলিং স্টেশনগুলোতে অ্যালাউ করছি। ফিলিং স্টেশনে যাবে এবং সেখানে একটা তাদের যে পাসটা দেওয়া হবে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ লিখে দেওয়া হবে এবং সেটা ডিডাক্ট করা হবে। আমাদের প্রতিটা ফিলিং স্টেশনে এখন আমরা প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে ট্যাগ অফিসার নিয়োগ করার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক তো মাত্র 64 জন, কিংবা ইউনোদেরও অনেক কাজ আছে। আমরা অন্যান্য যে সকল অফিসার আছে তাদের প্রত্যেককে সম্পৃক্ত করে কিভাবে এই ম্যানেজমেন্টটা, আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে এখানে দীর্ঘ সময়ে বিপিসি তো আসলে যেটা করে যে তেল এনে তেলটা বিক্রয় করে, কিন্তু ফিলিং স্টেশনের একটা ম্যানেজমেন্ট আছে বা অন্যান্য যে সকল ম্যানেজমেন্ট আছে এগুলো তো আসলে বিপিসির ওইভাবে বিপিসির দায়িত্ব ছিল না। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি এই সংকটের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি না, এগুলো ম্যানেজ করতে হবে, কারণ তা না হলে আমরা মানে জনগণকে ওই অর্থে শান্তিটা দিতে পারছি না। তো আমরা সেজন্য সরকারি এইসব কর্মকর্তাদেরকে ফিলিং স্টেশন, প্রত্যেকটা ফিলিং স্টেশনের না হলেও 1-2টা ফিলিং স্টেশন একজন ট্যাগ অফিসার আমরা নিয়োগ করার জন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছি। তো সেটা ওইটা তো আমাদের জারি হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এটার আমি আসলে এটা দেখতে পাচ্ছি না, সেখানে কতগুলো নির্দেশনা আছে, আপনাদেরকে আমরা এটার কপিটা যদি আপনারা না পান আমি দিয়ে দেবো। ও দিয়ে আছে না? আচ্ছা, মানে সবাই তো আর মিস্টার সাজ্জাদ না,
সবাইকে দিতে হবে আর কি। আচ্ছা আমি বলবো, আপনার সব প্রশ্নের উত্তর দেব। মানে মানে আপনি আনটিল ইভিনিং ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, আমি একটু খালি শেষ করে দিচ্ছি। আমি জানি আপনাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বেশি সময় নেব না। আমরা জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি আমরা কি কি কাজ করেছি। আমরা আচ্ছা জানা যেহেতু আছে তাহলে আমি একটু স্কিপ করে যাই। ওকে, এগুলো আমরা কি কি প্রচারণা করছি এগুলো আর আপনাদেরকে তাহলে আমি না বলি। আমরা স্ক্রল দিয়েছি টিভিতে, আমরা কিছু জি জি আপনারাই দিয়ে, আপনাদের হেল্প নিয়েই করেছি না, আপনাদের ছাড়া তো আমরা পারবো না। আচ্ছা যাই হোক, আমরা মসজিদে সচেতনমূলক করার জন্য বলেছি, তারপরে স্কুলে বলেছি যে শিক্ষকদেরকে এই বিষয়ে যাতে সাশ্রয়ী হওয়ার জন্য বলে, এগুলো আমরা সব জায়গায় বলেছি। তো আমরা কিছু কূটনৈতিক, এখানে বোধহয় আপনাদের একটু আগ্রহ থাকতে পারে, যদি থাকে তাহলে একটু বলতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা রাশিয়া থেকে আমরা, যেহেতু আপনারা জানেন যে ইন্ডিয়াকে একটা স্যাংশন ওয়েভার দিয়েছিল, আমার স্মৃতি যদি ভুল না করে, আমি ঈদের আগের দিন রাত্রে খুব সম্ভবত এই মিটিংটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমিও ছিলাম মিটিংয়ে। সেখানে আমরা মিটিংয়ে ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। এটুকু হচ্ছে এই ব্যাপারে অগ্রগতি। হ্যাঁ জি জি, অফকোর্স রিফাইন্ড, অফকোর্স। ক্রুডের ক্ষেত্রে আমি একটু বলে দেই, ক্রুড শুধু আমার আবুধাবি আর সৌদি আরবের এই দুটা ছাড়া ক্রুডে আনলে আমার এখানে লাভ নেই, আমার ইয়ারএল সাপোর্ট করবে না। জি 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 জি, আমরা তো প্রত্যাশা তো পরের দিনই করেছি, এখন অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা ওটা ওনারাই বলেছে চিঠি দিতে, ইউএসএই বলেছে যে তাহলে চিঠি দিয়ে আপনারা জানান আমাদের। চিঠিটা দিয়েছি যতদূর মনে পড়ে ঈদের আগের দিন বা ঈদের পরের দিন খুব সম্ভবত। আচ্ছা, এরপরে আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের চুক্তি আছে। আমরা ভারত থেকে যুদ্ধ শুরু হওয়ার আগে মাত্র 5,000 মেট্রিক টন পেয়েছিলাম। আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 60,000 মেট্রিক টন দেওয়ার ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 5,000 মেট্রিক টন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব মহোদয় সহ আমরা চিঠি লিখেছি এবং মাননীয় হাই কমিশনারের সাথে ওনাদের ফ্রুটফুল আলোচনা হয়েছে। তো এখন আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। এ পর্যন্ত আমরা প্রায় 4টা পার্সেল পেয়েছি। আমরা 3টা পেয়েছি 5,000 মেট্রিক টনের, একটা পেয়েছি 7,000 মেট্রিক টনের। তো সব মিলে আমরা 22,000 মেট্রিক টন ডিজেল আমরা পেয়েছি। কেমন? আচ্ছা, এর বাইরে আমরা ইন্দোনেশিয়া থেকে 60,000 মেট্রিক টনের 2টা কার্গো শীঘ্রই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। এটা আমরা ইন্দোনেশিয়ার সাথে মিটিং করেছি, সেই মিটিংয়েও আমি ছিলাম। আশা করছি আমরা এটা পেয়ে যাব। আর এর বাইরে আমরা বিকল্প সোর্সগুলো কি হতে পারে সেটা এক্সপ্লোর করছি প্রতিনিয়ত। যেহেতু এইটা আমাদের একটু সংকুচিত হয়ে গেছে, সেজন্য বিকল্প সোর্স খুঁজছি আমরা, যার কোথায় কোথায় পাওয়া যায়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আশ্বাস পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা, যেমন আপনারা জানেন যে অ্যাঙ্গোলা থেকে আমরা একটা পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে একটা, অ্যাঙ্গোলা থেকে একটা আমরা এলএনজি পেয়েছি। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, খুব সম্ভবত আমার যদি ভুল না করি, আমি প্রথম আলোতে প্রথম রিপোর্টটা দেখি যে হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 5টা দেশকে করেছে, অনুমতি দিয়েছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এবং রাশিয়া। তো আমরা তার আগেই ইরানের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে।
তো আমাদের আমাদের ধারণা যে ওই চিঠির প্রেক্ষিতে ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক একটা রেসপন্সও পেয়েছি, কিন্তু যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখনো উত্তাল অবস্থায় আছে, আসলে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজ, মানে বাংলাদেশের ফ্ল্যাগবাহী জাহাজ না হলে এটা খুবই কঠিন হয়ে যাবে এই হরমুজ প্রণালী অতিক্রম করা। কারণ আমরা তো সবসময় বাংলাদেশের জাহাজ দিয়ে হয়তো আনতে পারি না, অন্যান্য জাহাজকেও আমাদের ইয়ে করতে হয়। জি জি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। জি জি জি। আচ্ছা, এখন আমার মনে হয় আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, আমরা শুধু একটু বলি, এগুলো আমার মনে হয় আর দরকার নেই। আস্থা ফেরানোর জন্য আমরা কি করছি ওনারা জানে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা আমেরিকার থেকে অনুমতিটা চাওয়া হলো কেন? কারণ আমাদের এখন সরাসরি ইম্পোর্টের কোনো অসুবিধা। আচ্ছা, আপনি জানেন যে এই কিছু কিছু রাষ্ট্রের উপরে আমেরিকার স্যাংশন আছে। তো ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, স্যাংশনটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য হয়েছে। 134 একটা রুল আছে স্যাংশনের। 134 রুল অনুযায়ী এই স্যাংশনটা উইথড্র করা হয় তাদের ক্ষেত্রেই যাদের জাহাজ ওখানে লোড করা আছে। সেজন্য ইন্ডিয়াটা তারা দ্রুততম সময়ের মধ্যে পেয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা সেরকম না, যে কারণে আমাদেরকে রিকোয়েস্ট করতে হয়েছে। জি ভাই, সেটা হলো আপনারা তো আসলে মূলত মানুষ ওয়েল পাচ্ছে, একটু কষ্ট করে পাচ্ছে আর কি, কোথাও তো বেশি কষ্ট করে পাচ্ছে। জি ভাই, তো এটা আপনারা রেশনিং এর ঘোষণা দেওয়ার পর এই অবস্থা শুরু হয়েছে আর কি। তো এখন ওয়েল ফ্যাক্টর দেওয়ার পর কি আবার কোনো কেমন হবে কিনা, এটা আসলে একটা টেকনিক্যাল কথা না, ইজিও না। আমার ধরেন এখনই 10 লিটার তেল লাগলো, আমি ডিসি অফিসে গেলাম, ডিসির একটা চিঠি 1 ঘন্টা 2 ঘন্টা লাগলো, ওখান থেকে নিয়ে আবার পাম্পে তেল আছে কিনা, ইজি। জি জি জি, এটা একটা প্রশ্ন যে আসলে এটা কিভাবে মেকানিজমটা করবে। আর প্রশ্নগুলো প্রতি মাসে 31 তারিখ আপনারা ওয়েলের দাম বাড়ান, সরকারের মানে আপনার কোন নলেজে আছে কিনা সরকারের চিন্তা কি? জি জি, আগামীকালই বাড়ানোর কথা। আচ্ছা, এই দুটো প্রশ্ন। ইয়েস, আপাতত সাহেবের এই দুইটা প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে ওয়েল পাস ইজি কিনা, আমি আপনার সাথে পুরো একমত, এটা আসলে অতটা ইজি না। তবে আমাদের বিভিন্ন জেলা প্রশাসকরা মোটামুটি সাকসেসফুলি একটা পার্টিকুলার ভেহিকেলকে টার্গেট করে তারা কাজ করছে। ধরুন মোটরসাইকেল, আপনারা জানেন যে আমাদের কিন্তু 63% হচ্ছে আমরা ডিজেল সরবরাহ করি, আর অনলি 6.08% আমরা অকটেন দেই। তো লাইনটা কিন্তু অকটেনের, আর 63% ডিজেলের কিন্তু কোনো সমস্যা আপনারা নিশ্চয়ই কোথাও দেখেননি। ফলে সমস্যাটা এই জন্য আমি বলছি আর্টিফিশিয়াল। কারণ আমার তো মূল সরবরাহ যেটা সেটা ঠিক আছে। তো এটা একটা বিষয়। তবে ফুয়েল পাসের ব্যাপারে আমি আপনার পয়েন্টটা নিলাম, আমরা আলোচনা করছি। আমরা হয়তো ওই রকম লার্জ স্কেলে মানে কবে যাব সেটা আপনাদেরকে জানিয়েই যাব, বাট সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একটা কিছু করা যেতে পারে। আমরা একটা অ্যাপস তৈরি করছি। একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যে দিবেন জি জি, সেটা কি ডিসি অফিস থেকে ইস্যু হবে না? না না, আমি একটু বলি আপনার কথা। তাহলে তার ভূপাল কি কম? জি 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 জি, আমি আসলাম, আমার কাগজ দেখলো, আমার কাগজ না, আমাকে দিল না, তোমরা দিয়ে দিচ্ছ, তাই খুবই ভালো কথা বলেছেন আপনি। আমি আপনার এই কথাটা একটু লিখে নাও, উনি যেটা বলেছে। আমার ইয়েটা হলো যে আমরা আসলে এটা করতে একটু সময় লাগবে। আমরা যখন কাজ করতে বসেছি তখন বুঝতে পেরেছি একটা কিউআর কোড দিতে হবে, সেখানে ধরেন হয়তো এক সপ্তাহের একটা ইয়ে দিয়ে দিতে হবে তাকে, যে এক সপ্তাহে সে আর কোথাও গেলে যাতে টের পায়, এরকম। তো এটা একটু সময় লাগবে। আর আপনি যেটা বললেন যে এটা সেন্ট্রালি করা হবে, আসলে ওই ডিসি অফিস থেকে না, হয়তো সেন্ট্রালি করে ওই ফিলিং স্টেশনগুলোর মাধ্যমে ইয়ে করা যাবে। সেটা আপনার পয়েন্টটা আমি নিলাম এটা। আচ্ছা, আপনি যেটা বলেছেন, আজকে কত তারিখ? 30 তারিখ। আমরা প্রস্তাব পেয়েছি, আমরা এই কাজটা আমরা প্রতি মাসেই করি। আপনারা যারা এনার্জিতে কাজ করেন আপনারা জানেন এটা আমরা প্রতি মাসেই করি। তো এই কাজটা আমরা গতকালই প্রস্তাব পেয়েছি, আমরা কাজ করছি। তো আমাদের নানা রকম সিনারিও অ্যানালাইসিস করতে হচ্ছে। আমরা প্রস্তাব উপস্থাপন করব
ফাইনালি গিয়ে অথরিটি যেটা সিদ্ধান্ত দেয় নিশ্চয়ই ইনশাল্লাহ আর দুই একদিন অপেক্ষা করলে আপনারা এটা দেখে যাবেন। তো আমার মনে হয় যে একটু অপেক্ষা করি আমরা সিনারিও অ্যানালাইসিস গুলো করছি। আচ্ছা, প্রস্তাবটা হচ্ছে, আমি বলি প্রস্তাবটা নানা রকম আছে। ধরুন আমি যদি এই অবস্থায় রাখি, 100 টাকার ডিজেল যদি 100 টাকায় রাখি, তাহলে এটা হচ্ছে, আমি বলছি জিরো মার্জিন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কত টাকা লোকসান হবে, ঠিক আছে, বা কত টাকা ভর্তুকি দিতে হবে সরকার, এইটা একটা অ্যানালাইসিস। আমি যদি ধরেন আমরা যদি 2 টাকা বাড়াই তাহলে কি হবে, 5 টাকা বাড়াই তাহলে, নানা রকম সিনারিও অ্যানালাইসিস করে ডেফিনেটলি অথরিটি একটা সিদ্ধান্ত আপনার থেকে দ্রুততম সময়ের মধ্যে জানাবে। আপনার ডেফিনিশনে খুবই মুগ্ধ মনে হচ্ছে কোনো আসলে সিচুয়েশন সব ভালো, কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে আসি 2টা পেট্রোল পাম্প করছেন থেকে বিশাল লাইন, আপনি এটা শুধু মজুতদারির সংকট বা এইটা বলে মন্ত্রণালয় বা সরকার পার পেতে পারে কিনা, এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আশপাশের 39টা দেশ বিভিন্ন ধরনের পদক্ষেপ, দাম বাড়ানোর সহ নানান পদক্ষেপ নিয়েছে, অফিস টাইম কারেকশন করা, অনলাইন ইত্যাদি ইত্যাদি, আমাদের সেই অভিজ্ঞতা খুবই ভালো কবি। সেরকম জায়গার ব্যাপারে কোন নীতিগত সিদ্ধান্ত হয়েছে কিনা, এটি নিয়ে কোনো লেখালেখি হচ্ছে? সাশ্রয়ের ব্যাপারে অফিস আওয়ার কমানো, অনলাইন অফিস চালু করা, রাস্তায় জোর বেজোর গাড়ি কমানো, এই ধরনের পদক্ষেপ। কারণ আপনি শুধু টাকা দিয়ে, আমি সম্ভবত আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি এটার সাথে একটু যোগ করে দিই। এই যে মার্চ মাসে আপনি যেটা বললেন যে সাপ্লাই মোটামুটি ভালো, যেটা আসলে সাপ্লাই তো ভালো না, যে পেট্রোল পাম্প ওনার যারা ওনার, আমরা অসংখ্য পেট্রোল পাম্প ওনারদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সাপ্লাই গুলোতে সেটা 50%, আগে প্রি ওয়ার যেটা ছিল এটা এখন এক্সিস্টিং সাপ্লাই 50% এরই ব্যবহার তাদের। আমি আপনার প্রশ্নের উত্তর দেব, একটা করেন, আবার করেন, একটা রাখি আর কি, একটা রাখি। এটা সাথে আমি একটু যোগ করি। জি জি, সাপ্লাই ডিসরাপশনের পিছনে তো লজিক্যাল কারণ আছে, যেমন আপনারা মার্চ মাসে 5টা ডিজেলের কার্গো পাঠায়, যেগুলো ডেফার করেছে ফর ডিফিনিট পিরিয়ড অফ টাইম, মার্চ মাসে। আমি জানি আপনি এই প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের ক্রিটিক্যাল উত্তর একটু পরে দিই। আমি একটু বলি, এই যে ডিজেলের 5টা 1,25,000 টন আপনি পাঠায়, তারপর হচ্ছে আপনি 2টা অক্টেনের কার্গো পাঠায়, একটা হচ্ছে 10,000, একটা হচ্ছে 25,000, যেগুলোর ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে। জি, তো কিভাবে বলবো সাপ্লাই ঠিক আছে? আমি আপনার উত্তর ইনশাল্লাহ দেব। আর আপনারা তো মাঝে মাঝে এমনিই বলি, আগে ভাইয়ের উত্তরটা দেই। সেটা হচ্ছে, উনি বলেছেন একটা হচ্ছে মজুতদারির সংকট বলে কি আমরা সবকিছু ইয়ে করতে পারি কিনা, হ্যাঁ, বটম লাইন টানতে পারি কিনা, না পারি না। প্রথম কথা হচ্ছে এখানে নানা রকম ডাইমেনশন আছে। প্রথম কথা হচ্ছে মজুতদারিটা একটা পার্ট, এটা আমরা বলেছি। তারপরে আছে ধরুন মানুষের মধ্যে প্যানিক বাইং এর একটা মানসিকতা আছে। এটার কারণে আপনি সংকটটা দেখেন, অনেক বেশি দেখেন। আমি যদি বলি ঢাকা শহরে যদি ধরুন 10 লক্ষ গাড়ি থাকে, কথার কথা আর কি, প্রত্যেকের 35 লিটার বা 40 লিটার করে তেল ঢুকিয়ে বাসায় আসে, তাইলে আমার কয় কোটি লিটার তেল বাসায় আছে আপনি বলেন? এটা একটা ইস্যু, কারণ প্রত্যেকেই সংকট বিবেচনা করছে। আচ্ছা, তারপরেও আছে ধরুন আমাদের রিসোর্স আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয়, যেহেতু সাপ্লাই চেইনটা মাথায় রাখতে হয়। ফলে আমি আপনার প্রশ্নের সাথে ওনার প্রশ্নেরও লিঙ্ক আছে। ফলে আমাকে চিন্তা করে, কিন্তু আমি চাইলেই বিপিসি কি করতো, বিপিসি যত বেশি বিক্রি করতে পারতো তত তার লাভ, কিন্তু বিপিসিটা এখন সেই কাজটা করবে না। বিপিসির কাছে এখন আগে রাষ্ট্র, আগে দেশ, আগে বিপিসি সেই বিবেচনা করে সরবরাহ চ্যানেলটা ঠিক রাখছে। এটা হচ্ছে বিপিসির মাইন্ডসেট, বাট নট লেস দেন মার্চ 2025। এটা হচ্ছে আমাদের বটম লাইন। আচ্ছা, এবং সরকার ঈদের কথা চিন্তা করে কিংবা মানুষের ভোগান্তি লাঘবের কথা চিন্তা করে, আমি বলেছি আপনাদেরকে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা 40%ও বাড়িয়েছি, রেকর্ড আছে, আমি চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন ভাইয়ের আরেকটা সাশ্রয়, হ্যাঁ জি জি, আপনার একটা বিষয় ছিল যে সাশ্রয়ী হওয়ার জন্য আমরা কি আমরা এই যে কথাগুলো আপনি বলেন, এই সবগুলোই আমরা আসলে বিভিন্ন উৎস থেকে নোট নিয়েছি, লিখেছি। আমরা গভর্নমেন্টও সিরিয়াসলি এগুলো কনসিডার করছে, কিন্তু হয়তো মানে সব আমরা আপাতত সাশ্রয়ী হওয়ার জন্য বলছি মানুষকে, মানে মানুষকে আমরা শান্তি নষ্ট করতে চাচ্ছি না, সাশ্রয়ী হওয়ার জন্য বলছি। তো সেই সাশ্রয়ী হওয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগ একটা ব্যাপার আছে, আর প্রাতিষ্ঠানিক উদ্যোগ একটা ব্যাপার আছে।
তো প্রাতিষ্ঠানিক উদ্যোগ যেমন হচ্ছে যে ধরুন স্কুল কলেজ বন্ধ করে দেওয়া, এটা তো আসলে একেবারে কোনো সমাধানের ইয়েতে পড়ে না। তো তারপরেও আমরা কিন্তু এই পয়েন্টগুলো আপনি যেটা বললেন সবগুলোই নোট নিচ্ছি। অড নাম্বার, ইভেন নাম্বার, প্রতিষ্ঠান বন্ধ রাখা, এগুলো আরো যদি আপনাদের কোনো সুপারিশ থাকে দ্যাট উইল রাইট ডাউন, আমরা সেভাবে এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা প্রশ্নের একটু উত্তর দিলে আপনি বলেন। জি, উনি বলেছেন যে সাপ্লাই ডিসরাপশনের কথা। আমি বিনীতভাবে সাজ্জাদ ভাইকে একটু বলি যে যারা বলে যে সাপ্লাই ডিসরাপশন, তাদের প্রতি আপনাদের উত্তর হবে যে আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে মার্চ মাস থেকে আমরা কোনোভাবেই কম দিচ্ছি না। তাহলে আপনি একটা পার্টিকুলার ফিলিং স্টেশনকে পরীক্ষা করতে পারেন যে ওই ফিলিং স্টেশন কম পেয়েছে। এম আই ক্লিয়ার? আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ধরুন আমরা ঠিক করেছি যে এই মার্চ মাসের 1 তারিখের পরে যখন এপ্রিলটা চলে আসবে, এই সংকটটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে ওনাদের যে সংকটটার কথা ওনারা বলছে, এটা থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো। কারণ মার্চের শুরুর দিকে যুদ্ধের একটা ধাক্কা ছিল, তখন কিন্তু আমাদের পদ্মা, মেঘনা, যমুনা যারা বিক্রি করে তারা কিন্তু অনেক বেশি বাল্ক বিক্রি করে দিয়েছিল। সেটাকে আমাদের এখন ব্যালেন্স করতে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এই কারণে তো একটু disruption। Actually যে overflow That সেটা তো তোমার content দ্যাট আই এগ্রি, অফকোর্স। এটাই তো এইটাই আপনি জানেন, আপনি এটা ভালো করেই জানেন। জি, আপা আমি বলতে একটু চাই। প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা আইওসিএল থেকে এডিশনাল তেল সাপ্লাই চেয়েছেন, ইন্ডিয়ান আইওসিএল, এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে যেহেতু রেগুলার সাপ্লায়ার প্রিমিয়ামের জটিলতার কারণে দিতে পারছে না, জি, জি। আপনারা ডিপিএম এ কয়েকটা সাপ্লায়ার সাথে আপনারা ডিল করছেন। জি, জি, জি। ওরা কি পিজি দিয়েছে কিনা, মানে খুবই ভালো প্রশ্ন। লাস্টলি রিলেটেড, এটা হচ্ছে আমরা জানি সৌদি আরব যে হরমুজ দিয়ে যে ক্রুড অয়েল ট্রান্সফার করার কথা ছিল, ওটা ওরা একটা অল্টারনেটিভ অফার দিয়েছিল বিবিসি কে, সেটা হচ্ছে 150 কিলোমিটার পাইপলাইন দিয়ে ক্রুড অয়েল ক্যারি করে অন্য একটা থার্ড একটা বন্দরে। থেকে, রাইট? ওটার ব্যাপারে কি কোনো আপডেট আছে কিনা, আপনার ডিসিশন নিয়ে? আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে যুদ্ধ কিন্তু স্কেলেট করছে প্রতিদিনই। যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু এখনো আমরা কেউ আসলে ইয়ে করতে পারছি না, রিড করতে পারছি না। তো ফলে ওগুলো আলোচনার পর্যায়ে আছে, যেটা আপনি বললেন পাইপলাইন বা ইয়ে। এবং আমাদের একটা ক্রুড অয়েল শিপ আমরা চেয়েছিলাম একটা বন্দর থেকে আরেকটা বন্দরে নিয়ে আসা, কিন্তু সেটাতে যে কস্ট পড়ে সেটা ভায়াবল মনে হয় না আমাদের কাছে। প্রায় হুইলিং চার্জ চেয়েছিল মাত্র। একটা হুইলিং চার্জ চেয়েছে, আর একটা বন্দর যখন চেঞ্জ করতে গেছে তখন যে চার্জ তারা করেছে এটা অনেক বেশি, অনেক বেশি। আমাদের তো দেশের সবকিছু ইকোনমির কথা চিন্তা করতে হচ্ছে। আর আপনি যেটা বললেন যে ডিপিএম এর ইস্যুটা, এই প্রচেষ্টাটা আমরা অব্যাহত রেখেছি। আমাদের তো সব সোর্স ওপেন রাখতে হবে, সরবরাহ চেইনে কোনো যাতে ইন্টারাপশন না হয় সেই চেষ্টাটা আমরা করছি। আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব মন্ত্রিপরিষদের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পারচেজ কমিটিতে অনুমোদিত হয়েছে। আর আপনি যে প্রশ্নটা শেষে করলেন যে পিজি, পারফরমেন্স গ্যারান্টি, যেটা পারফরমেন্স গ্যারান্টি তো আর আমরা দিতে পারবো না, এটা যারা না এখন খুব সম্ভবত 2টা পারফরমেন্স গ্যারান্টি বোধহয় দেওয়ার পথে বা দিয়েছে, এরকম আমি এখনো কনফার্ম না। বাট এটা আমি আশা করছি যে বোধহয় 2 লাখ মেট্রিক টনের একটা পিজি পাওয়া সাথে আমি একটু একটা কোশ্চেন লাস্ট, সেটা হচ্ছে আপনারা জানেন 2027 সালে কিন্তু একটা গ্লোবাল রিসেশন হয়েছিল, তখন আমাদের কেটিসি ছিল ডোমিনেট, মানে কেটিসি ছিল মেইন সিঙ্গেল সাপ্লায়ার। তারপরে কিন্তু আপনার এটা ডিভাইডেড হয়ে যায়, তখন অনেক সাপ্লায়ার আসে। এখন দেখা যাচ্ছে এক্সিস্টিং সাপ্লায়ার যারা আছে তারা ঠিক মতো দিতে পারছে না। এখন আপনার ডিপিএম আনছেন, এটা কি আবার নতুন উইন্ডো ওপেন হবে কিনা, বা মার্কেটের ডিসমেন্টাল করছে কিনা, বা এখানের জন্য এইটা তো ফর দ্য টাইম বিং আমরা আসলে পরিস্থিতি পর্যালোচনা করে সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এটা কোনো পার্মানেন্ট সলিউশন না আসলে। আর যুদ্ধ আজকে বন্ধ হয়ে গেলে কালকে কিন্তু আমরা আমাদের স্বাভাবিক ইয়েতে চলে যাব। এইটা হচ্ছে দেশকে, দেশের শিল্প কারখানা, দেশের সাধারণ মানুষের জনজীবন যাতে ঠিক থাকে সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া, এর বাইরে অন্য কিছু না। জি আপা, আপনি বলতে চেয়েছেন? এখন সেখানে 4, 15 থেকে 4,500 পর্যন্ত, মানে অর্ধেকের
নামিয়ে নিচ্ছে পরিমাণটা। জি। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও আছে যে কোনো কোনো পাম্প হয়তো সারাদিনে একটা তেলের গাড়ি পাচ্ছে, কেউ কেউ আবার পাচ্ছেও না। তাহলে ওই বক্তব্যটার সাথে এই বক্তব্যটা আসলে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। এটা কেন হচ্ছে, এটা একটা বিষয়। আর পাম্পগুলোতে হচ্ছে সরকার বলেছে, আমাদের এটা 2 দিন আগে একটা প্রেস কনফারেন্সে প্রতিমন্ত্রী বলেছিল যে রেশনিং তুলে দিয়েছে, কিন্তু এখনো ঢাকা শহরের ফিলিং স্টেশনগুলোতে রেশনিং করে তেল বিক্রি হচ্ছে। এটা একটা বিষয়। এটা সাথে আমাকে একটু অ্যাড করে দিবেন যে আপনাদের তেলের যে শিডিউল গুলো আছে আগামী এপ্রিলের জন্য, সেই শিডিউল গুলোর আসলে অবস্থাটা কি, আপনারা ঠিকভাবে পাচ্ছেন কিনা, কিংবা কোনো রকম শঙ্কা আছে কিনা? জি জি জি, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, আমি এটা একটু উত্তর দিয়ে দিই আপনার কথা শুনবো। আচ্ছা, আপনি প্রথমে যেটা বললেন যে ফিলিং স্টেশনগুলোতে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না, এটা আমি আবারও বলছি 63% হচ্ছে আমার চাহিদা ডিজেলের। আপনি একটা সিঙ্গেল উদাহরণ বোধহয় দেখাতে পারবেন না যেখানে ডিজেলের কোনো ক্রাইসিস আছে। অকটেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা, প্যানিক বাইং থেকে হচ্ছে। আর 4000 বা 9000-এর জায়গায় 4000 দিচ্ছে, এটা কিন্তু আমি একটু আগে সাজাদ ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলেছি যে এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে, যেহেতু যুদ্ধের পর আগে, মানে যুদ্ধের পরপরই অনেক বেশি বিক্রয় হয়েছে, সেটাকে অ্যাডজাস্ট করে আমরা, যেহেতু আমরা একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি যে আমরা মার্চ মাস থেকে কম দেবো না, সে কারণে এই ইয়েটা হয়েছে। Adjust মানে তো কমানো না। কিন্তু না, অক্টেনও আমরা- আপনার মার্চ মাসে না। অক্টেনও তো 35,000 টন কম চলে আসছে। কারণ একটা 25,000, একটা 10,000 বিক্রি করে দুইটা কার্ডবোর্ড দিয়ে পার হচ্ছে। আমি উত্তর দিব, আমি উত্তর দিব। আচ্ছা, আমি আপনার দেব। আচ্ছা, আমি উত্তর দেব। আপনি এতক্ষণ যা ব্রিফ করলেন, এটা আসলে আমরা প্রতিনিয়ত লিখতেছি এবং দেশের মানুষ জানে। তো আসলে মানুষ জানতে চায় যে ধরেন মার্চ শেষ হয়েছে, এপ্রিল এবং মে আসলে খুব ক্রিটিক্যাল সময়। এই সময়টা আমাদের তেলের সাপ্লাইটা আসলে কি হবে? আপনারা এইভাবে কি সরবরাহ করে যেতে পারবেন কি? এপ্রিল মে আমি বলবো প্লিজ। আর 2 নম্বর হচ্ছে, আপনারা যে ফুয়েল কার্ড দিবেন, ফুয়েল কার্ড দিবেন, এটা শুধু আসলে মোটর বাইক কার্ডদের মধ্যে বেছে নিয়েছেন, তাদের কাগজপত্র আছে কিনা? এখানে তো বাস বা পাবলিক পরিবহন, তাদেরও কি কাগজপত্র যাচাই করা হবে কিনা, নাকি তাদেরও সরবরাহ করবে? আচ্ছা, আপনার এই প্রশ্নটা আগে একটু বলে নেই। সেটা হচ্ছে যে আসলে তো প্রবলেমটা কোথায় বলছেন, আপনারা অ্যাড্রেস করছেন যে অকটেন কেন্দ্রিক, ফলে অকটেন বা পেট্রোল চালিত গাড়িগুলোকে আগে বোধহয় অ্যাড্রেস করাটা আমার বিবেচনায় সঠিক হবে। এটা একটা ইস্যু। আচ্ছা, আমি ওনার ওই বাকি 2টা প্রশ্নের উত্তর দেই। উনি বলেছেন, একটা হচ্ছে, না, উনি প্রথমে বলেছিল যে রেশনিং। তো রেশনিংটা যেটা হচ্ছে যে সরকার কিন্তু কোনো রেশনিং এর কথা বলে নাই এখন, ঠিক আছে? তো এটা যদি কেউ করে থাকে, এটা কোনো ইন্ডিভিজুয়াল করে থাকলে সেটা মানে আমি এই উত্তর দিতে পারছি না। এনিওয়ে, আরেকটা হচ্ছে যে শিডিউল। ইয়েস, এটা এই প্রশ্নটা বোধহয় সবারই আছে, কারণ শিডিউলটাই হচ্ছে আমার মানে সাময়িক পথ চলার বিষয়। শিডিউলের ব্যাপারে আমি বলি, আমি সকালবেলা আজকে যে মিটিং করেছি, আমি জানতাম যে আপনারা এই প্রশ্নটা করবেন। আচ্ছা, আমি একটু বলি আপনাদের। আজকে দিনে আমার যে ডিজেলের যে মজুদ আছে, কেমন, ওই সাজ্জাদ ভাই বারবারই বলছে না যে মার্চ মাসে এই কার্গো আসে নাই, এটা আসে নাই। আপনি যদি বলেন আসে নাই, তাহলে কিন্তু আমার আজকে মার্চের কত তারিখ? 30 তারিখ। আজকের দিনে আমার তো উদ্বৃত্ত থাকার কোনো কারণ নেই। তাহলে আমার 1,33,000 মেট্রিক টন তো উদ্বৃত্ত আছে। না, আমি জাস্ট আশ্বস্ত করার জন্য বলছি আপনাকে। সাথে ওই আপা যে প্রশ্নগুলো, বা আপনাদের অনেকেরই যে প্রশ্ন, যে সেটা হচ্ছে যে সামনে কি আছে আপনার, তাই না? সামনে আমি একটু বলি, আমাদের 2টা কার্গো, একটা 3 এপ্রিল, একটা 30 মার্চ, একটা 3 এপ্রিল। এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন, ঠিক আছে? তারপরে এগুলো কিন্তু একেবারে আমি আপনাকে অথেন্টিক তথ্য দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এনআরএল থেকে 7,000-এর একটা যুক্ত হবে। না, 3 মাস না, আমি 3 মাস বলিনি। আমি বলছি যে মানে যেটা আমি পাবো সেটা বলে দিচ্ছি, তারপরে আমি বলতে পারবো যে আসলে কত দূর আমরা কি করতে পারবো। জি জি, 27,300 করে।
তো এইভাবে আমরা তারপরে আমাদের হচ্ছে আমি ওই যে বলেছি মালয়েশিয়ার বিএসপি থেকে 2টো পাবো, আমরা ইউনিপ্যাকের 1টা পাবো। এই সব মিলে আমাদের আরো প্রায় যুক্ত হবে 1,20,000, আরো প্রায় 1,50,000 মেট্রিক টনের মতো। জি হ্যাঁ, এপ্রিল। তো এখন প্রশ্ন হলো যে আমি একটা কথা বলি, আমি এই মুহূর্তে আপনাকে চাইলেও মে মাসে কি হবে, জুন মাসে কি হবে, এই কথা আমি উত্তর দিতে পারবো না, ঠিক আছে? এটা আমরা ইনশাল্লাহ প্রতিদিন তো কথা বলবো আপনাদেরকে, আপনারা যখন জানতে চাইবেন আমি বলবো, কিন্তু আমরা জাস্ট নিকট ভবিষ্যৎটা আমাদের কি রকম সেটা বলে দিতে পারি, এবং সেটাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ, যে আপনারা উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। জি প্লিজ, জি প্লিজ প্লিজ। কয়েকটা জেলা থেকে দেখা হচ্ছে যে সেচের অভাবে শুকিয়ে গেছে, বা যারা সেচের কনজিউমার যারা আছেন ওনাদের ক্ষেত্রে তেলটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটা নিয়ে আপনার জানা আছে? আচ্ছা, আমি একটু বলি, আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি যে এগ্রিকালচারের কে অগ্রাধিকার দিতে হবে, এবং সেক্ষেত্রে প্রতিদিন আমি যে মিটিং করি সেই মিটিংয়ে আমরা এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন যে আমাদের উপজেলা লেভেলে উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউনো সাহেব, বিশেষ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে কিন্তু কৃষকদের তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী কৃষি কর্মকর্তার মাধ্যমে, কারণ আমি তো ফিলিং স্টেশন থেকে ইয়ে করতে পারছি না, আমার যে প্যাক পয়েন্ট এবং এজেন্টরা আছে তাদের মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায় সেটা নিশ্চিত করতে হবে। এবং এখন পর্যন্ত আমি কোনো জেলা প্রশাসকের কাছ থেকে ওই কৃষিতে কোনো সমস্যা হচ্ছে এরকম শুনিনি, এখন পর্যন্ত অব্যাহত আছে। আপনাদের কাছে যদি কোনো ইয়ে থাকে সেটা আমাদেরকে জানালে আমরা সাথে সাথে ইন্টারভিউ করতে পারবো। জি জি, আজকেও কিন্তু আমার সাথে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা প্রশাসকই ছিলেন, 2-1 জায়গায় বলেছেন, আমরা সাথে সাথে অ্যাড্রেস করেছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার সরকারের প্রশ্নটা করেছিলেন যে আপনার সাশ্রয়ের জন্য আপনারা কি মানে কি করবেন, সে তো তার পরামর্শ সরকার সাশ্রয়ের জন্য ছুটি কমানো অন্য কিছু সরকার ভাবছে কিনা তার পরামর্শ না, আপনারা সরকার। হ্যাঁ, আমরা বলি যে ধরুন আমরা কি কি করতে পারি, পাশের দেশগুলো বা অন্যরা কি করছে, যেমন ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা ইয়ে করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। তো হোপফুলি আপনারা হয়তো মানে আমাদের যখন সিদ্ধান্ত হবে জেনে যাবেন ইনশাআল্লাহ। জি 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 জি, ফুয়েল পাসের জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ।